মলিনীকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে জানতে পেরে নতুন এবার উচিত শিক্ষা দিল অনন্যার দলকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনন্যা নতুনকে তাদের বাড়িতে আসার জন্য খবর দেয়। আর নতুন আসলে তখন নতুনকে দেখে বলতে লাগলো, নতুন এসেছো? তখনই বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ। এই কথার পরে ডল বলতে লাগলো, তুমি এসেছো না, খুব খুশি হয়েছি। এইদিকে দেখা যায় ডল ও নতুনের দাদাও সেখানে বসে আছে। আর ডলকে তখন বলতে লাগলো, কেন, কালকেই তো এসেছিলাম, এখন আজকে আবার আসলাম, তাতে খুশি হওয়ার কি আছে? তখনই অনন্যা বলতে লাগলো, আরে না, এমনিতে বলছি, তুমি আমাদের বাড়িতে এসেছো সেই জন্য আমাদের বেশ ভালো লাগছে। আচ্ছা, কি খাবে বলো তো? তখন বলতে লাগলো, কালকে এতটা খেয়েছি না, এখনো হজম হয়নি, তা আমি আজকে খাবো না। এই কথা বলতে অনন্যা তখন বলতে লাগলো, সেই কথাটা বললে তো হবে না, চল ডল, আমরা রান্নাঘরে গিয়ে কিছু বানাই। এই বলে ডলকে নিয়ে অনন্যা রান্নাঘরে চলে যায়। অন্যদিকে দেখা যায় নতুনের দাদা নতুনকে বলতে লাগলো, তোর বৌদি তোকে এই বাড়িতে কেন খবর দিয়ে এনেছে সেটা কি তুই জানিস? তোর বৌদি না তোর জন্য বিয়ের সম্বন্ধ দেখছে সেই জন্য। আর মেয়েটাকে সেটা বুঝতে পারছিস কিছুটা, ডলের সাথে তোর বিয়েটা দিতে চাইছে, তাই আমি তোকে জানিয়ে দিলাম। তখনই নতুন বলতে লাগলো, দাদা আমিও তো কিছুটা আন্দাজ করতে পারিনি, এমনটা নয়। তখন বলতে লাগলো, তাহলে তুই তোর বৌদিকে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিবি, বুঝতে পারছিস? আর তোকে একটা কথা বলি, ওই বাড়ির খবর কি, ওই বাড়ির সবাই কেমন আছে? তখন নতুন বলতে লাগলো, ওই বাড়ির সবাই না ভালো আছে। তখনই বলতে লাগলো, তাহলে কালকে জন্মদিনে কেউ কেন আসেনি? বৌমাটা তোর জন্য এত কিছু করেছে। তখন নতুন বলতে লাগলো, কেন আসেনি সেটা তো বুঝতে পারছি না, তবে বর্ষা আসার পর থেকে বাড়ির পরিবেশটা নষ্ট হয়ে গেছে, বর্ষার জন্য আজকে বাড়িটার এমন অবস্থা হয়েছে। আর এই কথা শুনে তখনই নতুনের দাদা বলতে লাগলো, হ্যাঁ, বৌমা তো তোর জন্য চিরকাল অনেকটা করে এসেছে, তাই তাই আমি জিজ্ঞেসটা করলাম, তুই কিছু মনে করিস না। এদিকে রান্নাঘরে ডল তার দিদিকে বলতে লাগলো, দিদি তুই যে কমলিনী দিকে বাড়ির সবাইকে অপমান করে তাড়িয়ে দিয়েছিস, সেটা সেটা বলে দেওয়াই ভালো। ওরা যে এসেছিল খাবারের বাটিটা দিয়ে চলে গেছে, সেটা নতুন দাকে জানিয়ে দিলে ভালো হয়। যদি কোনো কারণে নতুন দা জানতে পারে তাহলে তো আমাদেরকে ভুল বুঝবে। এই কথা শুনে অনন্যা তখন বলতে লাগলো, তুই তুই এত কিছু নিয়ে চিন্তা করবি না তো, আমি যা করেছি ভালোই করেছি। আর আমার মনে হয় না ও কিছু জানতে পারবে, তাই ওই ঘটনাটা না আমাদেরকে না বলাই ভালো হবে। পল্টুকে তো এ বাড়ি থেকে বের করে দিয়েছি, এবার নতুনের সাথে তোর বিয়েটাও আমি দিয়ে ছাড়বো। এদিকে নতুন তার দাদার সাথে কথা বলতে থাকে, তখন খাবারগুলো নিয়ে আসে। আর অনন্যা বলতে লাগলো, দেখো দেখো আমার বোন খাবারটা বানিয়েছে। যা শুনে তখনই ই ডল বলতে লাগলো, আরে ওখানে না বানাতাম সেই জন্য একটু বানিয়েছি। তখন অন ডলের বোন জামাই বলতে লাগলো, আজকাল তো দেখছি তোমাকে দিয়ে তোমার বোন অনেক খাটাচ্ছে। ডল তখন বলতে লাগলো, না না, রান্নাটা জানি সেই জন্য বানিয়েছি। তখন নতুন বলতে লাগলো, ঠিক আছে, তুমি যখন এত কষ্ট করে নিজের হাতে বানিয়েছো তাহলে আমি একটু খেয়ে দেখবো, তবে পুরোটা আমি খেতে পারবো না। এইদিকে ও নতুন তখন বলতে লাগলো, আচ্ছা বৌদি বলো তো, তুমি আমাকে কেন এখানে ডেকে এনেছো, সে হোক, আসল কথাটাই বলো। তখনই এ কথা শুনে অনন্যা বলতে লাগলো, আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি তোমার বিয়ের ব্যাপার নিয়ে। আরে তুমিও একলা আছো, তোমারও তো সেটেল হওয়ার দরকার। আর আমি ভেবেছি ডলকে বিদেশে আমি আর পাঠাবো না, ওকে এখানে বিয়ে দেবো। তাই ও সেটেল হতে চাইছে, ওর সম্মতি আছে, ওকে আমি জিজ্ঞেস করছি, তাই তোমার সাথে এই ডলের বিয়েটা দিতে চাই। এ কথা শোনার সাথে সাথে নতুন তখন বলতে লাগলো, তুমি কি ভেবেছো আমি কি ছোট মানুষ? আমি এখন অ্যাডাল্ট, আর আমার বিয়ের কথা আমি জানবো না একবার জন্য তো তুমি আমাকে জিজ্ঞাসা করোনি। এই কথা শুনতেই তখন ডল একটু কেমন জানি করে উঠে। আর ডল তখন বলতে লাগলো, ঠিক আছে তোমরা কথা বলো, আমি এখান থেকে যাই। নতুন তখন বলতে লাগলো, না ডল, তুমি এখান থেকে যাবে না, তোমারও শোনার দরকার আছে, তাই যা হবে সবটা সামনাসামনি হবে, পিছনে কোনো কথা হবে না। আচ্ছা বৌদি, তুমি আমার বিয়ের ব্যাপার নিয়ে ভেবেছো, সেটা আমাকে একবার জানালে তো পারতে, আমাকে না জানিয়ে তুমি আমার এত দূরে এগিয়ে গেছো। তখন এই কথা শুনে বলতে লাগলো, হ্যাঁ, এতদিন তো ওই মেয়েটা তোমাকে বিয়েটা করতে দেয়নি, এখন এখন তো আর ওই মেয়েটা নেই, তাই তোমার জীবনটা কি তুমি এইভাবে একা একা কাটিয়ে দিবে? তোমাকে তো সেটেলড হতে হবে। সেই জন্যই তো আমি এই চিন্তাটা ভাবনা করে ডলের সাথে তোমার বিয়েটা দিতে চাইছি। ও আর তুমি একসাথে থাকলে খুব ভালো হবে। আর আমি তো খারাপ কিছু চাইনি, আমি তোমার ভালোই চেয়েছি, শুধুমাত্র তোমাদের বিয়েটা দিতে চেয়েছি। আর এতে অসুবিধাটা কোথায়? তখন নতুন বলতে লাগলো, হ্যাঁ, অসুবিধা আছে। আমি এক কচি খোকা নই যে আমি কিছু বুঝতে পারি না। আমি বিয়ে করব সে ব্যাপারে আমি জানি না, তুমি সেই সিদ্ধান্তটা নিয়েছো, এটা তো ভালো কাজ করোনি। তাই ব্যাপারটা ডল বা স্বাভাবিকভাবে নিতে পারেনি। এদিকে নতুন তখন বলতে লাগলো, ওই বাড়িতে ওদের সবার সাথে সম্পর্কটা শেষ হয়ে গেছে, তোমাকে কে বলেছে? আর ওই মেয়েটা কে? তখনই অনন্যা বলতে লাগলো, ওই মেয়েটা হলো কমলিনী। কমলিনী তো এতদিন তোমাকে বিয়ে করতে দেয়নি, তাহলে
এখন তো তুমি একলা আছো। তাহলে তুমি এখন তো বিয়েটা করতে পারো। তখন বলতে লাগলো, "কে বলেছে কমলিনী আমাকে বিয়ে করতে দেয়নি? আর এখন আমি বিয়ে করব সেটাও কি আমি তোমাকে জানিয়ে দিয়েছি? আমি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমি এই বিয়েটা করতে পারব না। বুঝতে পারছো?" যা শুনে অবাক হয়ে যায় অনন্যা। অন্যদিকে দেখা যায় বুবলাইদের বাড়িতে সবাই খাবার টেবিলে খেতে বসেছে। কিন্তু কিছুতে বর্ষা খেতে বসছে না। তখনই সে রুচি বলতে লাগলো, "শুনো বর্ষা, অনেক কিছু হয়েছে। বৌদিভাই ক্ষমা পর্যন্ত চেয়েছে। এবার তো তুমি খেতে বসতে পারো। আর তো ঝামেলা বাড়াবে না।" তখন বর্ষা খেতে বসে আর বলতে লাগলো, "শুনো বুবলাই, আমি কিন্তু একমাত্র সবকিছু অ্যাডজাস্ট করে নিয়েছি তোমার জন্য। তোমার চাকরিটা হয়ে গেলে কিন্তু আমি কিন্তু" এই কথা বলতে তখন ঠাম্মি বলতে লাগলো, "কি? ওকে নিয়ে এ বাড়ি থেকে আলাদা হয়ে যাবে? যাও, যাও বাপু, এক্ষুনি চলে যাও।" তখন বলতে লাগলো, "ঠাম্মি তুমি ভুল বুঝো না। আমি কি বলেছি এই বাড়ি থেকে চলে যাব?" বুবলাই তখন বলতে লাগলো, "ও ওই ধরনের মেয়েই না, ও ওই বাড়িতে থাকবে। ও কিছুতেই এ বাড়ি ছেড়ে যাবে না।" তখন ঠাম্মি বলতে লাগলো, "তাহলে? তাহলে তুমি কি বলতে চাইছো সেটা স্পষ্ট করে বলো।" তখন বর্ষা বলতে লাগলো, "আমি এই বাড়িতে থেকে আলাদা হবো।" তখনই ঠাম্মি বলতে লাগলো, "না, এটা তো হতে পারে না।" ভাবিন তখন বলতে লাগলো, "কি রে দাদাভাই? তোর কি এখন খাওয়ার নোর পয়সা নেই যে সেইজন্য এই বাড়িতে পড়ে আছিস?" যা শুনে বুবলাই বলতে লাগলো, "এই তুই এই ধরনের কিসব কথাবার্তা বলছিস? আমার কি জমানো টাকা নেই? সেই টাকা দিয়ে কি আমি বর্ষাকে খাওয়াতে পারবো না?" তখনই রুচি বলতে লাগলো, "শুনো, এসব কথা এখন বাদ দিয়ে খাবারগুলি খেয়ে নাও।" বা ববিন তখন বলতে লাগলো, "হ্যাঁ আছে, কিন্তু তুই এগুলি যদি বৌদিভাইকে দিয়ে দিস তাহলে তাহলে তো টাকাটা শেষ হয়ে যাবে। সেইজন্য তুই মনে হয় এ বাড়িতে পড়ে আছিস, এ বাড়ি থেকে যাচ্ছিস না।" তখনই কমলিনী বলতে লাগলো, "শুনো, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, সবাই খাবারটা খেয়ে নাও। আমি একটা কথা বলার জন্য এখানে দাঁড়িয়ে আছি। কথাটা হলো, নতুন ঠাকুরপো নয়, আমাদের জন্য টাকা পাঠিয়েছে।" যা শুনে বর্ষা অবাক হয়ে যার বলতে লাগলো, "কত টাকা, কত টাকা, কত টাকা পাঠিয়েছে?" মিঠি তখন বলে উঠে, "কেন? তোমার কত টাকা সেটা জানার দরকার কি?" ঠাম্মি তখন বলতে লাগলো, "তাহলে কি করবে বৌমা?" তখন কমলিনী বলতে লাগলো, "এই টাকাটা তো আমাদের নেওয়া উচিত হবে না মা, এই টাকাটা আমরা ফেরত দিয়ে দেবো।" এই কথা শোনার সাথে সাথে বুবলাই তখন বলতে লাগলো, "কেন? কেন ফেরত দিয়ে দিবে?" বর্ষা তখন বলতে লাগলো, "উনিও তো আমাদের পরিবারের খরচাটা বাড়িয়েছেন। তাহলে উনি টাকাটা দিয়েছেন, এটা ফেরত দেওয়ার দরকার কি? এটা তো ফেরত দেওয়ার দরকার নেই।" কমলিনী তখন বলতে লাগলো, "আমি চিন্তা করব এই টাকাটা আমরা কি খরচ করব না ফেরত দেবো সেটা নিয়ে তোমাকে মাথা ব্যথা করতে হবে না।" মিঠি তখন বলতে লাগলো, "শুনো বর্ষা, সব বিষয়ে না একদম নাক গলাতে আসবে না।" বাবিন তখন বলতে লাগলো, "কিরে, তোর বউটাকে নিয়ে এখানে পড়ে আছিস কেন? যা না, বাড়ি থেকে চলে যা।" তখনই একথা শুনে বুবলাই বলতে লাগলো, "তুই এভাবে বলছিস কেন? সম্মান দিয়ে কথা বলতে পারিস না? বর্ষা সম্পর্কে ওর কিন্তু বৌদি হয়।" অন্যদিকে রুচি তখন বলতে লাগলো, "ঠিক কথাই বলেছো বৌদিভাই, টাকাটা ফেরত দিয়ে দেওয়াই ভালো হবে।" বুবলাই তখন বলে উঠে, "না, নতুন কাকুর জন্য তো রান্না করার কেউ নেই। তাহলে আমরা এই বাড়ি থেকে রান্না করে খাবারটা যদি পাঠিয়ে দিই, আর টাকাটা ফেরত দেওয়ার দরকার নেই।" যা শুনে বাবিন তখন বলতে লাগলো, "ও, তাহলে এটাই তোর মুখের কথা? তুই তাহলে সবকিছু সময়ের সাথে পাল্টে যেতে পারিস? তোর মনে মনে এতটাই চলছে, টাকা যেহেতু দেখেছিস, এখন নতুন কাকুর জন্য রান্না করে খাবার নিয়ে যাবি, এটাই ভেবেছিস না? এটা তো হতে পারে না। মা টাকাটা ফেরত দিয়ে দেবে।"